আমি আগে থেকে করছি যে আমাকে নিয়ে বের হতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আই লাভ মেহজাবিন, ওকে ভালো লাগে আমার। ঘরের মানুষরা কোনো মিথ্যা বলে না। পরে ভাবির কাছে যাব যে ঠিকঠাক আছে কিনা সবকিছু, যে আমাকে মানে ঠিক রাখার জন্য বা সুন্দরভাবে লাইফটাকে মেনটেন করার জন্য এরকম একটা মানুষ দরকারও আছে। ভালোবাসা দিবসে নিউজ 24 এর বিশেষ আয়োজন দুজন দুজনার। ভালোবাসার এই দিনটিকে আরও বেশি রাঙিয়ে তুলতে আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন দুজন প্রিয় মুখ। একজন কিছুদিন আগে তার কাজের মাধ্যমে মায়া ছড়িয়েছেন, অন্যজন তার মায়াতেই তাকে বন্দি করেছেন। দর্শক, আজকে আমার সাথে উপস্থিত আছেন তিনি একাধারে মডেল, চিত্রনায়ক এবং অভিনেতা মামুনুন ইমন, এবং অন্যজন তার প্রিয় সহধর্মিণী আয়েশা ইসলাম। আপনাদের দুজনকেই ফাল্গুন এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যেই মানুষটা এত মানুষের ক্রাশ, এত মানুষের মায়াতে বন্দি, সেই মানুষটাকে আপনি নিজের মায়াতে কিভাবে বন্দি করলেন, সেই গল্পটুকু একটু শুনতে চাইব। ভালোবাসা দিয়েই বন্দি করেছি। যদি একটু আমরা একটু বিস্তারিত জানতে চাই, আসলে পরিচয় প্রণয় আসলে কিভাবে তাকে সেই ভালোবাসার মায়াতে বন্দি করলেন? পরিচয় ছিল ওর তখন স্টার্টিং মিডিয়ার 2006, তখন থেকে পরিচয়। তারপর কিছুদিন দেখা সাক্ষাৎ হওয়ার 1.5 ইয়ারের মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছে। তারপর 2008 আমরা বিয়ে করে ফেলেছে। আর যখন পরিচয় বলছিলেন একদম ক্যারিয়ারের শুরুর দিকটাতে, হ্যাঁ, বাংলা লিংকে মডেলিং এ দিয়ে যখন আলোড়ন তৈরি করলো, হ্যাঁ, সেই সময়টা যখন ভাইয়াকে দেখেছেন, আসলে সেই প্রথম প্রেমের অনুভূতিটুকু একটু জানতে চাইবো। যখন দেখলেন যে বাংলা লিংয়ে পুরো দেশব্যাপী এবং দেশের বাইরেও খুব সাড়া ফেলেছিল সেই। আচ্ছা, প্রবলেম বেসিক্যালি হয়েছিল কি, আমি তখন টুকটাক আমাকে ফটো শুটের অফার এসেছিল, যে লাক্সিম নাম দিয়েছিলাম। ওই থ্রোতে অপূর্ব দার স্টুডিও ডকুমেন্ট ফার্স্ট দেখা আমার। হ্যাঁ, দেখার পর ওখান থেকে কথা বলা দেখে সুইট লেগেছে, ভালো লেগেছে, দ্যাটস ইট। তখন অনেক ইনোসেন্ট ছিল, অনেক ইনোসেন্ট সুইট ছিল। ভাইয়ের কাছে যদি একটু জানতে চাই, আসলে সেই প্রথম দেখা, প্রথম ভালো লাগাটা আসলে কবে ছিল? ওই তো ওইভাবেই প্রথম দেখা। তো প্রথম দেখার পর ফোনে রেগুলার কথা হতো। আমিও নিউ কামার, আমার অনেক সময় ছিল, আমরা ল্যান্ড ফোনে কথা বলতাম। তো ওই কথা বলতে বলতেই একটা মায়া আর জড়িয়ে গেলাম আর কি। তারপর আস্তে আস্তে মনে হলো যে আমরা দুজনকে ছাড়া হয়তো থাকতে পারবো না। তারপরে জাস্ট বিয়ের সিদ্ধান্ত, এবং আমার বিজ্ঞাপনে আসলে মানে স্ট্যাবলিশড হওয়ার আগেই আমরা আসলে বিয়ে করে ফেলি। সো আমি আসলে প্ল্যানিং করছিলাম যে যার সাথে আমার রিলেশন তাকে আমি আমার হোল লাইফে চাই। তো ওইভাবেই আর আসলে শুরু। বলা যায় যে আপনার ক্যারিয়ারের শুরুটা এবং জীবনে ভাবির যে আগমনটা একই সাথে, বলা যায় যে পথ চলাটা একই সাথে। একদমই। দুইটাকে ব্যালেন্স করতে কি কোনো অসুবিধা হয়েছে কিনা কোনো সময়, যে কাজের কারণে তাকে সময় দিতে পারেননি? কারণ আপনার তো রাইজিং পিরিয়ড ছিল ওই সময়টা। আসলে ডেফিনেটলি আমার মনে হয় যে ইন দ্য লং রানে আমার মনে হয় যে মানে ফ্যামিলিকেই, মানে পুরো ফ্যামিলিকেই আমি অনেক কম সময় দিয়েছি। এই বিষয়টা হয়তো বা একটা অভিযোগ আমার দিকে সবসময় থাকবে, কিন্তু একই সাথে আমার তখন রাইজিং পিরিয়ডের পরপরই, মানে বিয়ের পরপরই দেখা গেছে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি। আমাকে ফিল্মের জন্য বা বিজ্ঞাপনের জন্য বা শোয়ের জন্য শুধু বাংলাদেশ না, দেশের বাইরেও, ইভেন অনেক ঈদও আমি দেশের বাইরে করেছি। সো ওগুলো নিয়ে তো অনেক অভিযোগ আছেই, বাট ওর আমার প্রতি একটা ট্রাস্ট ছিল, একটা আস্থা ছিল যে আমি দিন শেষে আমি তারই মানুষ। সো ওই জন্য আমরা স্টিল নাও সেই অভিযোগ ভুলে যে আমরা এখনো একসাথে আছি। ভাবে ভাইয়া বলছিল আসলে একসাথে থাকার যে গল্পটা, ক্যারিয়ারের শুরু, অনেক চড়াই উতরাই দেখেছেন। আসলে সিনেমার মানুষ কিছুদিন পর পরে নানা ধরনের মুখরোচক সংবাদেরও শিরোনাম হতে হয় নায়কদের, বিশেষ করে কাজের সূত্রে এই নায়িকার সঙ্গে শ্যুট করতে গেলে হয়তো বা একটা কথা আসে মিডিয়াতে। সব কিছু সহ্য করে একদম শেষ পর্যন্ত থেকে যাওয়ার যে বিষয়টা, সেটা একটু জানতে চাইবো আপনার কাছে। এটা বেসিক্যালি আমার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, কিন্তু একদম লাইফের স্টার্টিং থেকে ওর সাথে আমার পরিচয়, বিয়ে শাদী। তারপর তো আমি কনসেপ্ট করে ফেলি, আমার দুইটা বেবি আছে আলহামদুলিল্লাহ। স্যাক্রিফাইস করেছি। আর বিভিন্ন নিউজগুলো মাঝে মধ্যে বাসায় আসলে খুব জিজ্ঞেস করতাম এলে কি সত্য না মিথ্যা, আর্গুমেন্ট হতো। পরে দেখা যেত না,
না হিজ এ রাইট, ঠিক আছে, মানুষ এগুলো আমাকে নেগেটিভ ভাইবস দেওয়ার ট্রাই করছে। ট্রাস্ট ছিল ওর উপর, এর জন্যই স্টিল নাও আছি। প্রথম ভালো লাগার বিষয়গুলো কি কি ছিল, কি দেখে আসলে একদম তখন তো ইমন ভাই একেবারেই নতুন। তখন বেসিক্যালি ভালো লাগে কারণ ছিল হচ্ছে ও অনেক চুপচাপ ক্যাটাগরির একটা ছেলে ছিল। এখন অনেকটা এখন যা আছে মানে মানে তার থেকে হাজার গুণ চুপচাপ শান্ত প্রকৃতির, এটাই ভালো লাগার কারণ আর কিছুই না। ভাইয়ের কাছে যদি একটু সেম প্রশ্নই জিজ্ঞাসা করি, আসলে ভাবিকে ভালো লাগার কারণগুলো আসলে কি কি ছিল? কেন মনে হলো যে মিডিয়া অঙ্গনের নায়িকাদের সাথে এত কাজ করছে, সেখান থেকে তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নাও? আসলে আমি তখনও ফিল্মে ঢুকিনি, সো ফিল্ম সম্পর্কে আমার কোনো আইডিয়াও ছিল না। আর আমি অত বড় কোনো স্টারও ছিলাম না, আমি একদম একটা ছেলে ছিলাম। ধরতে গেলে ওই সাধারণ দর্শকের কাতারই মানে ধরা যায়। আর সবচেয়ে বড় কথা, আমার কোনো গার্লফ্রেন্ডও ছিল না, আমি সিঙ্গেল ছিলাম। সো যখন দেখা হলো, আমার ফ্রেন্ডরা সবাই অ্যাফেয়ার করতো, সো আমি একদমই সিঙ্গেল ছিলাম। আমারও ভিতরে একটা ব্যাপার ছিল যে আমার কবে একটা রিলেশনশিপ হবে। সো যেহেতু অনেক ইনোসেন্ট বলছে বারবার, তো ওই যে দেখা হলো, আর ওর চোখ দুটো আমার অনেক ভালো লাগতো, মানে চোখ দুটো অনেক সুন্দর, ওর স্মাইলটা আমার কাছে খুব ভালো লাগতো। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে মানে আমার থেকে বেশি যোগ্য সে, তো এই চান্সটা আমার মনে হয় মিস করা উচিত হবে না। তো এই জন্যই আর কি রিলেশনে জড়িয়ে যাওয়া। এত নায়িকার সঙ্গে অভিনয় করেছে, চলচ্চিত্রে বলি, নাটক বলি, ওয়েবেও কাজ করছে এখন। কোনো সময় কি নিজের মধ্যে একটু হিংসা বা জেলাসি ভাবটা এসেছে জেলাসি কিনা? কাজ করে, আমি অনেক জেলাসি, আমি আমার ভিতরে জেলাস কাজ করে, এটা আমি সত্যি কথা বলবো। আমি ফেক অ্যাক্টিং করতে পারি না, আমার ভিতরে জেলাস কাজ করে। আমি জুটিতে ট্রাস্ট করি না। আমার কথা হচ্ছে অল্টারনেট সবার সাথে কাজ করবে, কারোর সাথে একটা থেকে 10টা কাজ হলেই মাথা গরম হয়ে যায়। সেই কারণে কি জুটিটা হয়ে ওঠেনি ভাইয়েরা অন্য কারোর সাথে দীর্ঘ? আর আমি চাইও না, আমি জুটি বললাম না ফার্স্ট টাইম, আমি জুটিতে একদম ট্রাস্ট করি না। আমার মনে হয় ও যে গুণ আছে, ও সবার সাথে কাজ করে ও পেরে উঠতে পারবে। কেন একজনের সাথে সে এক দফা কাজ করে যাবে? কারণ ওর অনেক যোগ্যতা আছে। ইন্ডাস্ট্রিতে আমরা দেখেছি যে আরেকটা কথা, নায়িকা নির্ভরশীল আমি ওকে কখনো দেখতে চাইনি, যে না এক নায়িকার উপর ডিপেন্ড করে ও উঠতেছে। আমি চাই ওর যোগ্যতা দিয়ে ও সবার সাথে কাজ করে উঠবে। দ্যাটস ইট। আর সেক্ষেত্রে তো আমরা দেখেছি যে ইন্ডাস্ট্রিতে মানে জুটি প্রথা আমাদের অন্তত আমাদের ইন্ডাস্ট্রিতে একটা জুটি সময় প্রথা ছিল। একটা ছিল এবং সেটা খুব কাজ করেছে আসলে। দুজনের ক্ষেত্রে, নায়ক নায়িকা দুজনের ক্যারিয়ারের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে কি ভাইকে কিছুটা একটু পিছিয়ে পড়েছিল কিনা বা পিছিয়ে পড়েছে কিনা, আপনার কি মনে না, হয়? আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত ভালো কাজের এখন অভাব আছে। আর কেন বলবো এই কথাটা, কারণ জুটিটা একটা সময়, ওটা আমাদের জেনারেশন ছিল কিনা বলবো না, এটা আমি এখন দেখি নাই। যখন ওই জেনারেশনে জুটি ছিল ওটা আমি খেয়াল করিনি, বাট আমার জেনারেশনে আমি দেখেছি কোনো জুটি না, সবার সাথে কাজ করে বেড়ায়। এর জন্য আমি জুটিটা ট্রাস্টই করতাম না, আমার ভিতরে ছিলই না। আমি ও সবার সাথে কাজ করবে। আর পিছিয়ে পড়ার কারণটা, ও আমার চোখে পিছিয়ে পড়েনি, যথেষ্ট পরিমাণে ও একটা মানুষ সব কাজ করেছে, মুভি, ড্রামা, অ্যাড, এভরিথিং, অ্যাঙ্করিংও বলতে পারি, সব কিছুই করেছে। সো পিছিয়ে পড়লো কোথায়? সেক্ষেত্রে যদি একটু জানতে চাই, আমরা দেখেছি আমাদের ইন্ডাস্ট্রিতে যারা দীর্ঘদিন জুটি হয়ে কাজ করেছে, একটা সময় গিয়ে দেখেছি যে প্রেম, বিয়ে, মানে এই গুঞ্জনগুলো উঠেছে এবং সত্য প্রমাণ হয়েছে। সেই জায়গা থেকে একটু সচেতনভাবেই কি এই জিনিসটাকে এড়িয়ে তোলা? আমি যেহেতু লাভ করে বিয়ে করেছি, আমার 2 কিডস আছে, আই হ্যাভ টু সে এভরিথিং। এর জন্য আমি চাই নাই কখনো পার্টিকুলারলি একজনের সাথে কাজ করুক। হারানোর ভয়টা? আর না, ওটা হারানো, ওর উপর ট্রাস্ট আমার 100%। বাট ব্যাপারটা হয়ে গেছে কি, নিজেকে বুঝতে একটু সমস্যা হতো। আচ্ছা, আমি একটু সামটাইম একটু হাইপার হয়ে যাই, প্রবলেম ইজ দ্যাট। কিন্তু এর জন্য আমি বলেছি কাজ করবো একজনের সাথে 2-3টা, এরপর অফ করে দিবা। বাট ও আলহামদুলিল্লাহ আমার কথা প্রায়োরিটি দেয়, শুনেছে। ভাইয়ের কাছে যদি একটু জানতে চাই, বললো যে একটু দ্রুত রেগে যায় আসলে কোনো কিছুতে এবং কাজের ক্ষেত্রেও। সেক্ষেত্রে নিজের কি কোনো সময় মনে হয়েছে কিনা এটা যে না আমার আর একটু জুটি হয়ে কাজ করা উচিত ছিল, বা ফ্যামিলি থেকে ভাবি যেহেতু চেয়েছে, এটা আলাদা কোনো প্রেশার কাজ করেছে কিনা কোনো সময়? না, আমি আসলে আমার কাজের জায়গাটাকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই। মানে আমার কাজটা কিভাবে ভালো হবে সেটাতে আমার বেশি প্রায়োরিটি সবসময়। ভাবি তো বলেই অনেক সময় যে এটা, তারপরে অনেক সময় হয় কি ওর কথা আমি হয়তো বা 90%ই শোনার চেষ্টা করি,
বাট 10% অনেক সময় ডিরেক্টরদের কিছু ডিম্যান্ড থাকে, ওভাবে কাজ করতে হয়। আর সবচেয়ে সত্যি কথা যেটা বললো, একটা কথা সে রাইটই বলেছে আসলে, যে সালমান শাহ, শাবনূর ম্যাডাম বা শাকিব খান বা আর অপু বিশ্বাস বা এরপরে আমাদের দেশে বা আগে যখন ছিল রাজ্জাক আঙ্কেল, ববিতা ম্যাডাম, শাবানা ম্যাডাম, জসিম আঙ্কেল, এরপরে আসলে আমাদের দেশে সাকিব ভাইয়ের পরে আর ওইভাবে জুটিও হয়নি। আমি দেখিনি কারোর সাথে, মিস অ্যান্ড ম্যাচ আপ করেই কাজ করে। আর সবচেয়ে বড় কথা, আমি কখনোই বলি না যে একে নেন আমার বিপরীতে, ওকে নেন, কারণ ওইভাবে আমার সাথে আসলে কারোই কোনো ওরকম ফ্রেন্ডশিপই নেই। তো আমি যাদের সাথে কাজ করেছি, দুটা কাজ হয়েছে, এরপরে হয়তো বা ডিরেক্টরে অন্য একটা ডিরেক্টর আসার পরে ওই ভাইবসটাও হয়তো বা ইন্ডাস্ট্রিতে পায় না। শুধু আমি না, অন্য কারোই কিন্তু জুটি নেই আসলে আলটিমেটলি। সেই সালমান শাহ, শাবনূর ওরকম করে আর আসলে ডিরেক্টররাও ভাবতে পারছেন না। সো ওগুলাতেও অনেক ল্যাকিংস আছে। আর এখন যেহেতু মানে সিনেমার কাজও একটু অন্য লেভেলেই হচ্ছে, সো সব কিছু মিলিয়ে আসলে জুটি প্রথাটা মানে আমাদের কাছে আসলে ওটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা এখন আসলে পুরো ইন্ডাস্ট্রি আমরা ফোকাস করি যে একটা কীভাবে ভালো গল্পে অ্যাক্টিং করা যায়। সো ওই ব্যাপারটা আমি ছেড়ে দিয়েছি ডিরেক্টরের উপরে, যে উনি আসলে যাকে ভালো মনে করে তাকেই নেবে। নায়িকার বিষয়টা আমার হাতে নেই না, আমি কখনোই কোনোদিনই নেইনি। আমি অলওয়েজ ফোকাস করি আমার ক্যারেক্টারটা কীভাবে প্লে করতে পারবো। সো ওটাতেই আমার বেশি ফোকাস আসলে। আর যদি একটু জানতে চাই, প্রেমের প্রস্তাবটা আসলে কে প্রথম দিয়েছিল? প্রেমের প্রস্তাবটা দুজনেই দিয়েছিলাম আসলে। মানে যখন দেখতাম যে আমরা আমরা দীর্ঘদিন আসলে ফোনেই কথা বলেছি, তো কথা বলতে বলতে দেখা গেল একটা সময় আসলে ফোন না দিলে ও হয়তো ফোন না দিলে আমার খারাপ লাগতো, বা আমি ফোন না দিলে ওর খারাপ লাগতো, বা যখন দেশের বাইরে যেতাম প্রতিদিন কথা হতো। সো এই যে কেয়ারিং অ্যান্ড শেয়ারিং এভরিথিং, ওটার পরে আসলে দুজন হয়তো একসাথেই বলে উঠেছিলাম যে উই কান্ট লিভ উইদাউট আস, মানে একে অপরকে ছাড়া বাঁচা অসম্ভব। সো ওভাবেই আসলে শুরু। ভাবির কাছে যদি একটু জানতে চাই, বিয়ের প্রস্তাবটা কে প্রথম দিয়েছিল, বা এই মানুষটাকে বিয়ে করা যায়, সিদ্ধান্তটা কবে পৌঁছেছিলেন আপনারা? অ্যাকচুয়ালি সব কিছু না সাডেনলি হয়ে গেছে, কোনো কিছু প্রি প্ল্যান অনুযায়ী কিছুই হয়নি। অ্যাফেয়ারটাও হয়ে গেছে সাডেনলি, ম্যারেজটাও হয়ে গেছে সাডেনলি। যখন ওই সময় আমার একটা প্রপোজাল ছিল, আমি নর্থ সাউথ থেকে গ্র্যাজুয়েশন করা, তো আব্বু চাচ্ছিল আমাকে বিয়ে দিয়ে দিবে। দ্যাট টাইম ওকে আমি বললাম আমার বিয়ে তো ঠিক হয়ে যাচ্ছে, আমি কী করবো। তখন আমরা ভাবলাম যেহেতু আমাদের সাথে অনেক কথা হয়েছে, একটা সময় একসাথে কথা বলছি, ওকে আমি ভালোভাবে চিনি, তাই আমি বললাম তা কী করা যায়। তখন আমার বিয়ে করে ফেলি। তারপর আমার দুজন রাজি হওয়ার পর ফ্যামিলিকে রাজি করালাম, ওর ফ্যামিলিকে রাজি করালো, এই আর কি। বিয়ের তো অনেক দিনই হয়ে গেল, মাশাআল্লাহ দুইটা বাবু আছে আলহামদুলিল্লাহ। সেই জায়গা থেকে ইমন ভাই যেহেতু চলচ্চিত্রের মানুষ, নানা কাজে হয়তো ব্যস্ত থাকতো, একটাকেই সবটা সামলাতে হয়। এই জায়গায় একটু জানতে চাইবো, ঘরে ইমন ভাই আসলে কেমন, ঘরের কাজে বা সাংসারিক কাজে সে আসলে কতটুকু দক্ষ? সাংসারিক কাজে সামটাইম খুব দক্ষতা এরকম পর্যায়ে চলে যায়, খুব ভালো লাগে, আর সামটাইম দক্ষতা খুব কমে যায়। যেমন যদি একটু বলতেন কোন কোন সেক্টরটাতে আসলে? যখন ওর মুডের উপর ডিপেন্ড করে, মুড সুইং রিসেন্টলি খুব বেশি হচ্ছে। সো সামটাইম দেখা যাচ্ছে ও খুব জেন্টালভাবে বাইরে নিয়ে যাচ্ছে, খাওয়াচ্ছে, লাইক ফ্যামিলিকে প্রপার টাইম দিচ্ছে, বেবিদেরকে টাইম দিচ্ছে, সব কিছু মিলে যেরকম চাচ্ছি। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে বাইরে এতটাই বিজি হয়ে যায়, তখন আবার দেখা যায় বাইরে কোন কষ্ট পেয়ে যায়, বাসা সে শেয়ার করছে না, ওই নিজের ভিতরে রাগটা ধরে রাখে। ওটা আমি তো বুঝতে পারছি না প্রবলেমটা কোথায়, তখন একটু অন্যরকম হয়ে যায়। আবার রান্না করতে কেমন হেল্প করে সে? ও ডিম ভাজি ভালো করতে পারে। শুধু ডিম ভাজি? ওটা তো আবার শিখেছে করোনার সময়। ও, তার আগে পারতো না? সবকিছু আপনাকে করতে হয় আসলে? না, আমি করি না, বাট আমি কিছু বেসিক্যালি ফুড আছে যেগুলো আমি ভালো পারি, তান্দুরিটা ভালো পারি, খিচুড়িটা ভালো পারি, আর বিফ রান্নাটা পারি আমি, এছাড়া আমি কিছুই পারি না। আপনার হাতে আসলে কোন রান্নাটা ভাইয়া বেশি পছন্দ করে? খিচুড়ি, আই হোপ সো খিচুড়ি, ভাইয়ের কাছে গরুর মাংস ভুনা আমার মনে হয়। না, ও খিচুড়ি খুব ভালো রান্না করে, গরুর মাংস প্লাস তন্দুরি চিকেন, মানে যেটা যেটা করে সেটা ভালোই হয়। মানে আমিও খুব মজাই পাই আসলে খেয়ে। আমার মনে হয় যে আরও যদি রান্নাবাড়া করতে হতো আরও তৃপ্তি সহকারে খেতে পারতাম। খুব অনেক ডিফিকাল্ট করা হয়। ভাই কি মোটেও রান্না করে না, বা শখের বসে কি কোনো সময় রান্না করা হয়? শখের বসে ও জুস বানায়, তারপর মাঝে মাঝে ও রান্না কিন্তু খুব মজা। ও
ও যখন কিছু করে মন থেকে, যে কোনো হোক হোক লাইক এনি কাইন্ড অফ ফুড হোক, যখন মন থেকে রান্না করে খুব টেস্টি হয়। ও যে রান্না জানতো বা জানে এটা আমি জানতামই না প্যান্ডামিকের আগে। প্যান্ডামিকের পরে ওরা আমি পুরো চেঞ্জ দেখেছি যে ও অনেক যাই পারে যেটাই ধরে খুব মজা হয়ে যায়, সাডেনলি খুব মজা হয়ে যায়। নিজে রান্না পারেন, এই যে ভাবির কাছে লুকানোর কারণটা আসলে কি? না, আমি এক্সপ্লোর করে ও। আমি আসলে রান্না করতে পারি না, এটাই সত্যি কথা। আমি মানে করোনার মধ্যে তো আসলে অনেক মানে বসেছিলাম বাসায়, যেমন আমি ওই যে বললো ডিম ভাজতে পারি, এটা আমি ভালো পারি ভাজতে, এটা খুব ভেরি সিম্পল। তারপর মানে আর যেগুলো খুব ইজি প্রসেসে হয়, আমি একবার সবজি বানিয়েছিলাম, আমি একবার বিফও রান্না করেছিলাম, বাট আমি জানি না সেটা মজা হয়েছে কিনা। বললাম না, But আমি অনেক suddenly মজা হয়ে যায়। অগোছানো আর কি, মানে আমি মানে কাটতে পুরা কিচেন রুমটাকে এলোমেলো করে ফেলি। সো যেটা করেছি এখন পর্যন্ত, মুড়ি মাখাতে পারি ভালো রোজার মধ্যে, চানাচুর মাখাতে পারেন। ও চানাচুর, মানে কিছু কিছু জিনিস আমি পারি, বাট ওই যে কুক কিন্তু করতে পারি নট লাইক ভাই দ্যাট। যেটাই করে মানে সব এত কিছু মানে যদি মেট না থাকে দেখতে খুব প্রবলেম হয়ে যায়, সব কিছু অর্গানাইজ করতে হয় পরে আমার। যেটা করে মন দিয়ে ফোকাস দিয়ে করে, কিন্তু পরে অর্গানাইজ করতে হয় আমার। তার মানে বলা যায় যে করোনা একটা আশীর্বাদ হয়ে এসেছিল এই ক্ষেত্রে আসলেই, অন্তত। এটা আমার জন্য ভালো ছিল। এখন মিস করা হয় কিনা সেই জায়গাটা বা সেই জিনিসটা? হ্যাঁ, ওটা বা সেই মানুষ খুব সময়টা? মিস করি। সেই অপূর্ণতা, সেই সময়টা যেটা মিস করে ভাবি বলছিল, সেটা কি আবার পূরণ করে দেওয়া যায় কিনা বা চেষ্টা করেন কিনা? আমি আসলে চাই না এরকম করে আবার করোনা আসুক দেশে, না মানে অন্তত রান্না করার জায়গাটা থেকে। আমার মনে হয় না শুধু এটা ওরকম। করোনার মধ্যে সব ওয়াইফই বলেছে যে তাদের নাকি সেরা সময় কেটেছে, হাজবেন্ডরা পাশে ছিল। সো ওইটা হলে তো পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাট আলটিমেটলি মানে আমি যখন বাসায় থাকি আমি ফুল টাইম দেই, বিকজ আমার শুটিং ছাড়াও আমি এখন রিমা খার্লানের সাথে অনেক ওতপ্রোতভাবে জড়িত। আমার রিমা খার্লান আমার একটা ফ্যামিলি। সো আমি যখন সময় দিই আমি একদম প্রপারলি দিই। আমি যখন টাইম নেই আমি অন্য সব কিছু বাদ দিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাই, আমরা খেতে যাই একসাথে। সো আমি মানে ফ্যামিলিকে আমি কখনো ঠকাই না আসলে। আমি আমার যতটুকু সময় পাই মানে একদম 100% পিওর টাইমটা দিই। ভাইয়া দেখি যে সবসময় ব্যস্ত থাকে আসলে, কোনো না কোনো কাজ হয়, বিজ্ঞাপনের কাছে, সিনেমার কাজে, অথবা হারলেনের কথা বলছিল, এখন নতুন সংযোজন হয়েছে আর কি। আর সেই জায়গা থেকে যখন ভাই ব্যস্ত থাকে শুটিংয়ের কাজে বা ঢাকার বাইরে থাকে বা দেশের বাইরে, কোনো সময় কি অভিমান কাজ করে যে ফ্যামিলিকে প্রপার টাইম দিচ্ছে না বা একটু দেওয়া উচিত? আমি হচ্ছে কি বললাম না, স্যাক্রিফাইস মাইন্ডের। দেখা যাচ্ছে যখন টাইম দিচ্ছে না, আমার ভিতরে একটা বাচ্চা কাজ করে। লাইক কিছুদিন দেখা যাচ্ছে টাইম দিচ্ছে না, বাইরে চলে গেছে, 10 দিন আছে, এরপরে এসে আমাকে যখনই কোথাও ঘুরতে নিয়ে গেল বা বাইরে আমরা একটু লাইক হ্যাং আউটে বের হই, তখন আমি ঠিক হয়ে যাই। কিন্তু যখন যাই তখন মাঝখানে টাইমগুলো আমার একটু মুড সুইং হয়, একটু রাগ হয়, কথা বলা অফ করে দিই ফোনে এরকম। বাট যখন এসে আবার নর্মালি বেবিরা উঠো বাইরে যাবো হ্যাং আউট করতে, তখন আমি আবার নর্মাল হয়ে যাই। আর ঝগড়াঝাটি হয় কিনা, মাঝে খুনসুটি হয় কিনা? এটা সব ফ্যামিলিতে হয় ভাইয়া। খুনসুটিটা আসলে কি নিয়ে হয় যদি একটু জানতে চাই? ছোটখাটো বিষয়, আচ্ছা, মানে ডেইলি যে বিষয়গুলো আসলে- যেগুলো থাকে সিলি বিষয় একদম। এই যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে ভাবির সাথে মাঝে মাঝে একটু খুনসুটি হয় বা মুড সুইং হয় বলছিল ভাবি, এটাকে আপনি বুঝতে পারেন, বুঝেই কি দ্রুত এটাকে কমানোর জন্য বা কোনো ব্যবস্থা করেন কিনা? ঝগড়া হয় প্রচুর, কিন্তু মিথ্যা বলবো। সেই ঝগড়াটা আবার বেশিক্ষণ থাকেও না। মানে ঝগড়াগুলোর কোনো রিজন নাই আসলে। আমি কেন দেরি করে আসলাম, আমি শুটিং থেকে কেন আগে আসলাম না, মানে যেগুলোর কোনো কমপ্লেনের মধ্যেই পড়ে না। বাট আমি বুঝি যে আসলে একটা মানুষ মানে আমার জবটাই আসলে একটু ডিফারেন্ট টাইপের। সো ওটা বুঝি, আবার সেও হয়তো বা পরে বুঝে যায় যে সে অযথাই রাগ করছে। তো চাইল্ড শুরু একটা ব্যাপার আছে, যেটার কারণে হয়তো অনেক সময় মানে আমি মনে করি যে আমারও ঝগড়াটা ভাগানো উচিত। আবার অনেক সময় দেখা যায় যে আমি রাগ করে বসে থাকি যে তুমি কেন রাগ করছো, এটা তো কোনো রিজন নাই। সে হয়তো বা সকাল থেকে দুপুর পর্যন্ত কথা বললো না, বিকেল আবার সেই ঠিক করতে আসে। সো এটা হয় আসলে, আবার ঠিকও হয়ে যায়। ভাবি আসলে আমরা সিনেমায় অনেকবার দেখেছি ইমন ভাইকে, নায়িকাদের অনেকবার অভিমান ভাঙিয়েছেন, রাগ ভাঙিয়েছেন নানা কৌশলে। আসলে বাস্তব জীবনে তিনি আপনার রাগ বা অভিমান ভাঙানোর জন্য কি করেন? বিশেষ কোনো তার পন্থা আছে কিনা? আমার না চাওয়া কিছু নাই, আমার চাওয়া খুব অল্প। যেটা বলেছেন রাগ ভাঙানোর বিষয়টা, তা আমাকে ঘুরতে নিয়ে গেলেই একটু ভালোভাবে কথা বলে নর্মাল হয়ে যায়।
আর দেশের বাইরে নিয়ে গেলেই আমি খুব মানে আমার চাওয়াটা খুব কম, আমি টাইম দিই, প্রপার টাইম চাই, একটু ঘুরতে নিয়ে যাবে পুরো ফ্যামিলি, আর আউট অফ বিডি যদি যেতে পারি এটাই। তখন যদি রাগ ভাঙাতে বলে যে আয়শা এটা করবো, আমরা আজকে বাইরে যাবো, আমি নর্মাল হয়ে যাই। মুভির মতো যেরকম দেখায় নাকামি ওগুলো তো করে না আমার সাথে, নর্মাল করেন না মোটেও? নাকামি পছন্দ করি না, আমি মুভির straight থেকে forward হয়তো মানুষ। বেশি করি, যেটা ওর সাথে করি সেটা তোমার মুভি নায়কের সাথে করা সম্ভব না। সো আমার মনে হয় ওরটা অনেক অথেন্টিক আর কি, অথেন্টিক ভাবেই ওর রাগ ভাঙাই আমি। আর সেক্ষেত্রে কোনো গিফট দেওয়ার প্রয়োজন হয় কিনা বা গিফট নিয়ে যান কিনা? এরকম সারপ্রাইজ কমই দেওয়া হয়, ওই যে ও যেটা পছন্দ করে, একটু বাইরে গেলাম, একটু কফি খেতে গেলাম, একটু একটু সুন্দর টাইমটাই চাই আসলে আমার মনে হয়। আই নিড কোয়ালিটি টাইম, দ্যাটস ইট। ওই টাইম পেলে আমি কিছুই চাই না। বিভিন্ন দিবস কি ভাই ভুলে যায় কিনা আপনাদের? আমি এখন পর্যন্ত জিনিসটা ধরে রেখেছি, ও আগে 2 ইয়ার্স পর্যন্ত এটা প্রত্যেকটা দিবস মানে ডে যেগুলো ভ্যালেন্টাইন মানে চকলেট ডে, তারপর অ্যানিভার্সারি, তবে হ্যাঁ ওর অ্যানিভার্সারি বার্থডে এগুলো খুব স্টিল আলহামদুলিল্লাহ, এখনও শুক্র আলহামদুলিল্লাহ যে মনে আছে, ঠিক মতো পালন করে। সামনে কী হবে আমি জানি না, স্টিল নাও। যেমন 15 ফেব্রুয়ারি আমার অ্যানিভার্সারি, আমি আগে থেকে পক করছি যে আমাকে নিয়ে বের হতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, আমি আগে চেয়ে বসি। এক্ষেত্রে ইমন ভাই যে বিশেষ দিনগুলো আছে গিফট দেয়, বা আপনার প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে? আসলে একটা তো প্রত্যাশা থাকেই তার না কাছে। প্রত্যাশা যাই করছে আলহামদুলিল্লাহ। ভালোবাসা দিবসে কিছু নিয়ে আসে কিনা, বা ভালোবাসা দিবসগুলোকে আসলে কিভাবে এখন কাটানো এখন হয়? ওর মাথায় একটা টেনশন কাজ করে, স্ট্রেস কাজ করে, দেখা যাচ্ছে অনেক সময় ভুলে যায়। ওটা দেখা যাচ্ছে আমি বললাম না আমার ভিতরে একদম চাইল্ডিশ একটা বেবি কাজ করে, আমি এগুলো দেখে ইনফ্লুয়েন্স হয়ে যাই, যে ফ্লাওয়ার দিলে ভালোভাবে কথা বললে। এখন সামনে তো ভ্যালেন্টাইন, দেখি কি করে, যেহেতু আমাদের ভ্যালেন্টাইন আর অ্যানিভার্সারিটা একদম কাছাকাছি, সো আমাদের এখন ভ্যালেন্টাইন থেকে অ্যানিভার্সারিকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ওকে আমি তখন বলি দেখো যত কাজই করো না করো, এই টাইমটা আমার জন্য স্পেশালি রাখতে হবে। তারপর যখন মাঝে মধ্যে শুটিং পড়ে যায়, তো এটাও পরবর্তীতে এসে টাইম দিয়ে মিউচুয়াল করে ফেলে। এত নায়িকার সঙ্গে ভাই কাজ করেছে, আপনার দৃষ্টিতে ইমন ভাইয়ের সাথে সব থেকে বেশি মানিয়েছে কাকে আপনার দৃষ্টিতে? আই লাভ মেহজাবিন, ওকে ভালো লাগে আমার। মুভির কথায় মুভি দেখি না, সিনেমা- ভাইয়া মুভি অ্যাক্টর আমি জানি, কিন্তু আমি মুভি খুব কম দেখি। তবে ওর একটা মুভি ছিল পদ্মপাতার জল, আচ্ছা, মিমের সাথে। হ্যাঁ, আমি না একটু ইন্ট্রোভার্ট, মানে ভদ্র মুভি পছন্দ করি, নাচেন এইসব মুভি আমার পছন্দ হয় না, মানে মনে গেল একটু আগেকারের যুগের। হ্যাঁ, সো এই পদ্মপাতার জল এটা ভালো লেগেছে। আর নাটকের ক্ষেত্রে আমার মেহজাবিনের সাথে ওকে ভালো লাগে। আমি এখনও চাই যে একটা মেয়ে আছে ফারিন নামে, ওকে খুব ভদ্র মনে হয়, ডিসেন্ট মনে হয়, ওর সাথে কাজ করলে ভালো লাগবে। আমি এটা মনে করি, কিছু কিছু ভদ্র মেয়েকে আমার পছন্দ। কাজ করেছে যেমন দারুচিনির দ্বীপ, এক বুক ভালোবাসা, এটা মানে আমার যেগুলো পছন্দের। দিয়ে অন্তত ইমন ভাইকে আমরা আলাদাভাবে একটু স্পেসিফিক চিনতে পারি বা বিশ্লেষণ করা যায় তার অভিনয় নিয়ে। কমার্শিয়াল মুভিতে তো তিনি অনেক মুভি করেছেন, হ্যাঁ, হ্যাঁ। একটু আলাদাভাবে, বা রিসেন্ট মায়া। আচ্ছা, হ্যাঁ। এই যে এগুলোর মধ্যে যে ভালো কাজগুলো যেগুলো ভাইয়ের ছিল, কি বলবেন আসলে? আমার লালটি ভালো লেগেছে, লালটিটা পছন্দ করেছি। মায়া আমি দেখিনি এখন পর্যন্ত। কুসুম শিকদারের সাথে তো সেই লাল টিপের পরে আর জুটি হলো না বলতে গেলে। লাল টিপ জোনাকির গহিনের শব্দ অনেক আগেরই বলা যায়, রিসেন্ট। বা মুভিগুলো না পশ টাইপের ছিল, তো ওই মুভি ভালো লেগেছে, পদ্মপাতার জল, লাল টিপ। এই অনেক কাজ করেছে, বা এর মধ্যে আমার কিছু স্পেসিফিক কয়েকটা কাজ পছন্দ, এর মধ্যে দুইটা আমার কাছে ভালো লেগেছে। ইমন ভাইয়ের কাছে যদি আমার হয় কি নায়িকা ভালো লাগলে নায়ক পছন্দ হয়, এই কাজ নায়িকা যদি পছন্দ না হয় সে কাজ আমি দেখি না। এই যে সিনেমার মানুষ, এত বছরের একটা ক্যারিয়ার, সেখানে ভাবি একেবারে সিনেমা দেখেই না। অনেক সময় হয় না যে সহধর্মিণীরা যারা সিনেমা দেখে অন্তত ভুলগুলো কি, বা তোমার এই জায়গাটা আরো ভালো করতে পারতো, বা হচ্ছে একজনের দৃষ্টিভঙ্গি তো এক এক রকম, ঘরের মানুষ যেভাবে বিশ্লেষণ করে বাইরের মানুষটা তো সেভাবে বিশ্লেষণ করে না। এই জায়গায় কোনো আক্ষেপ আছে কিনা? এই জায়গায় আমার আক্ষেপ আছে, এই জায়গাটাতে আমি অতটা সাপোর্ট আমি আসলে পাইনি। আমি ওই যে একটা কথা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আমার বিষয়টা অনেকটা ওইরকম। মানে আমার এই ক্ষেত্রে আমি অনেক কম সাপোর্ট পাই, কারণ মানে ঘরের মানুষটা যদি দেখে ফিল্মটা, কারণ অ্যাক্টিংটা ও যদি প্রপার করে ফিল করতে পারতো বা আমার ভুলগুলো ধরে দিত, তাহলে আরও অনেক উন্নতির জায়গা থাকতে পারে, কারণ ঘরের মানুষরা কোনো মিথ্যা বলে না। সো
সো ওই জায়গাগুলোতে আমি একটু কম সাপোর্ট পাই, তো এইটাই। বাট ওগুলো বড় ম্যাটার করে না আমার কাছে, ওগুলো ও যেটা পছন্দ করে আমার কাছে ওটাই বড় প্রায়োরিটি। বাট তারপরেও যদি এরকম সাপোর্টিভ হয়, যে কোনো আর্টিস্টের জন্য এটা অনেক বড় পাওয়া। ভাবির প্রিয় রং কি? ব্ল্যাক। পছন্দের শিল্পী? পছন্দের শিল্পী বলতে মিউজিক। হ্যাঁ, বা কার গান শুনতে ভালো লাগে? গান শুনি না। ও তো ওরকম গান শোনে না, বাট তারপরে আমার মনে হয় যে ও একটু সফট রোমান্টিক গান শুনতে পছন্দ করে, সফট রোমান্টিক। প্রিয় লেখক? হুমায়ুন আহমেদ। ওপারেই তো বুক বলো। ভাইয়ের কাছে অন্তত জানবো, আচ্ছা, পরে ঠিক ভাবির আছে। কাছে যাব যে ঠিকঠাক আছে কিনা সবকিছু। প্রিয় খাবার ভাবির? প্রিয় খাবার হচ্ছে ও একটু কি সি ফুড খেতে পছন্দ করে, চাইনিজ সি ফুড এগুলো। আপনি সিনেমার মানুষ, ভাবি বলছিল যে সিনেমা খুব একটা দেখে না, তারপরে জিজ্ঞেস করছি প্রিয় সিনেমা বা দেশে বা দেশের বাইরে যেটাই হোক না কেন। মানে ও কোনটা দেখে বারবার? হ্যাঁ হ্যাঁ, ভাবির পছন্দের। ও বেশি সিনেমার চেয়ে ও তার কিস যে সিরিয়ালগুলো আছে এগুলো বেশি দেখে। প্রিয় অভিনেতা? প্রিয় অভিনেতা কে এটা আমি আসলে জানি না। বুরাক। বোরাক মেবি। বুরাক ড্যানিজ। সো এই জায়গায় অন্তত এই একটা জায়গা পাওয়া গেল, অন্তত জানে না। কারণ দুজনের নামই বুরাক, যাদেরকে দেখি হ্যাঁ, দুজনের নামই বুরাক। প্রিয় জায়গা আসলে মন খারাপ হলে বা মন চায় যখন একটু বাইরে যাই ঘুরতে, ভাবির প্রিয় জায়গা কোনটা আসলে? ও একটু ব্যাংকক যেতে পছন্দ করে বেশি। দেশের ভিতরে? দেশের ভিতরে আমি যেখানে নিয়ে যাই সেখানেই পছন্দ করে। মানে আমি সাথে থাকলে যেটা সেটা যে জায়গায় হোক, মনে হচ্ছে আমি জানি না, পরে মিলিয়ে দেখতে পারবো। ভাবির যদি 3টে ভালো গুণ শুনি, জানতে চাই আপনার কাছে। যখন রান্না করে তখন আমি ওর রান্না আসলে অনেক পছন্দ করি। আর 2 নাম্বার হচ্ছে যে ও আমাকে যেটা করে আমাকে যখন বারবার ফোন দেয় বা অনেক ক্ষেত্রে রাগ করি, বাট আমার মনে হয় যে আমাকে ঠিক রাখার জন্য বা সুন্দরভাবে লাইফটাকে মেনটেন করার জন্য এরকম একটা মানুষ দরকারও আছে। এটা একটা ভালো গুণের কাতারেই ফেললাম। আর 3 নাম্বার হচ্ছে যে ও আমার ব্যাপারে অনেক পজিটিভ। যদি এবার একটু ভাবির খারাপ গুণগুলো আপনার কাছে জানতে চাই, মানে কোন বিষয়গুলোকে বিরক্ত করে তোলে বা বদঅভ্যাস যেটাকে বলে, আচ্ছা। এরকম কিছু আছে কিনা 3টা শুনতে চাই। না, ওরকম কঠিন কিছু নাই। আমার মনে হয় যে অনেক জেদি। 2 নাম্বার হচ্ছে যে সাপোর্টটা কম পাই, আমার কাজের ক্ষেত্রে। অন্য জায়গায় আমি সাপোর্ট পাই, আমার শুটিং রিলেটেড কাজে সাপোর্ট একদমই পাই না, একদম জিরো। 3 নাম্বার হচ্ছে যে মানুষের কথা বেশি শোনে আর কি, সেটা ভুলভাল হোক বা যাচাই করে না। সো ওইটা একটা মানুষকে খুব কুইক বিশ্বাস করে ফেলে, যে কোনো ফেক কিছু। ভাবির প্রিয় মানুষকে? আই থিঙ্ক ওর সন্তান, ওর মা বাবা, ওর ফ্যামিলি ওর খুব পছন্দ। ভাবির কাছে যদি একটু যাই, গুণের কথা শুনলাম, যে 3টা অভিযোগের কথা ভাই বললেন, আসলে কি বলবেন এই 3টা অভিযোগ নিয়ে? অপকটে স্বীকার করব যে আমি প্রচন্ড প্যারা দিই ফোন দিয়ে, যখন তখন ফোন দিই, আর ফোন না ধরলে মাথা গরম। আমার মনে হয় যে এই জিনিসটা এখন কাটবে, কারণ আমরা রিসেন্টলি আমি বললাম না, মিথ্যা বলতে পারি না, আমি জেনুইন যেটা বলবো, আমি প্রচন্ড প্যারা দিই ফোন দিয়ে। আমি যদি না দিই বাচ্চাকে বাচ্চা দেয়, তুমি কোথায়? কারণ আমার মনে হয় কেয়ারিংটা অনেক ইম্পর্ট্যান্ট, 1 নাম্বার। আর কি বললো মুভির ব্যাপারে, আমি বেসিক্যালি যে মুভিগুলো করতো না, ওগুলো মধ্যে সাপোর্ট করি, পছন্দ করতাম না। কমার্শিয়াল ধাঁচের যে সিনেমা। হ্যাঁ, রাইট। যেটা ভালো লাগে ওটা আমি দেখি, এর জন্য আমি ওই সাপোর্টগুলো আমি দিইনি। আমি দেখতামই তো না, আমি সাপোর্ট দিব কি? এটাই তো সাপোর্ট দেওয়া। ওকে যে আমি ছেড়ে দিয়েছি কাজের প্রতি, যে কাজ করুক, আমি আমার মতো বাসায় থাকি। সো এর চেয়ে তো বড় স্যাক্রিফাইস আর কিছু হয় না। আমি টাইম পাচ্ছি না, এরকম ফ্যাক্ট ইজ এইটাই। আর থার্ড যেটা বললো, আসলে যেটা দেখায় আমি কখন কারণবশত, কারণ না থাকলে কিন্তু আমার জিদ দেখানোর কোনো প্রয়োজনই পড়ে না। দেখা যাচ্ছে ফোন দিয়েছি, 5বার পিক করেনি, ফ্রেন্ডস থাকলে সাথে আছে। আমি টাস্ক আউট বেশি করি, কে আছে কে আছে, আসলে আমারই আসলে আমি বেশি বললাম না, পজিটিভ বেশি জিজ্ঞেস টাস্ক আউট করি, কার সাথে, কোথায়, তুমি কি করছো, এটা 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 লাভ 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 বলতে থাকি। বলা যায় যে ভাইকে সবসময় আপনার নেটওয়ার্কের মধ্যে রাখেন। এক্স্যাক্টলি। আমি জানি না কতদূর পারবো, আমি রাখি, ট্রাই করছি। এখনো কি হারানোর সংশয় আছে বা ভয় কাজ করে কিনা? না, সংশয় না, হারানোর এটা আল্লাহ তাআলার হাতে, এটা তো আমরা কিছুই বলতে পারি না কখন কি হয়ে যায়। বাট আমি কেয়ারিং থাকি। বাট যখন আমার মনে হয় কি পৃথিবীতে সব মানুষ সেম না, খারাপ ভালো মিলে তো মানুষ হয়। যখন দেখা যায় ওর সম্পর্কে খারাপ শুনেছি, ওর সাথে আছে, তখন আমাদের ভয় কাজ করে, তখন বেশি করে ফোন দিই আমি। আবার যখন দেখি না ভালো কার সাথে আছে,
তখন আমি আর ফোন অফ করে দিই, ফোন দরকার নেই, আছে ভালো মানুষের সাথে, মানে টেনশন ফ্রি, রিল্যাক্স। সঙ্গটা আগে দেখে নেন কাদের এক্স্যাক্টলি সঙ্গে ভাইয়া, আছে আসলে। আমি প্রায়োরিটি দিই সঙ্গকে। আমি যদি দেখি ভালো সঙ্গে আছে তখন আমার কোনো টেনশন কাজ করে না। আর যখন দেখি না সঙ্গের মধ্যে দুই একজন খারাপ আছে, আমি শুনেছি অমুক কাছে আড্ডা দিচ্ছে, তখন আমার একটু বারবার ফোন দিয়ে প্যারা দেই। বাড়তি সচেতনতা বোধ কাজ করে কিনা এই ক্ষেত্রে, যে সঙ্গের ক্ষেত্রে, কারোর সাথে মিশার ক্ষেত্রে? এই যে ভাবি একটু বলবো যে একটু বেশি সচেতন থাকে আপনার প্রতি। আমার মনে হয় এটা মানে বাই নেচার, এক একজন তো এক রকম, ও নেচারই এরকম। কারণ আমি এখন এই সময় এসে বিভিন্ন মানুষের সাথে আমার মিটিং করতে হয়, বসতে হয়, কাজ করতে হয়। ওইটা আমার কনসার্ন না আসলে। আমার কনসার্ন হচ্ছে কীভাবে ভালো অ্যাক্টিং করে ভালো কিছু করতে হয়। আসলে ও তো আর এই ফিল্ম রিলেটেড বা এই অ্যাক্টিং রিলেটেড বিষয়গুলোই বোঝে না। ও এত বছর থাকার পরেও প্রপারলি হয়তোবা ওই পসেসিভনেসের কারণেই জানে না যে একটা শুটিং করার আগে কতবার মিটিং করতে হয়, কতবার হ্যাঁ, একটা process রিহার্সাল থাকে। করতে হয়, এবং অ্যাক্টিং এর জায়গাটা থেকে আমার মনে হয় এবার একটু বুঝবে। কারণ আমরা দুজন একটা বিজ্ঞাপনের শুটিং করলাম গতকাল, কত কষ্ট করি আমরা, এটা মনে হয় একটুটা বুঝবে যে ফোন ধরারই আসলে টাইম নাই এত বেশি। কারণ এতগুলো মানুষ বসে, এই যে এই ক্যামেরার সামনে কতগুলো মানুষ আপনারা আছেন বসে, তো শুটিংয়ে তো একটা প্যারা না যে অন টাইমে হচ্ছে না। So, এই জিনিসগুলো আমার মনে হয় এবারে বুঝবে হয়তো, আশা করছি। সো যেহেতু এই লাইনেরই লোক না, সো এইটা আমি স্বাভাবিকভাবেই নেই যে এটা তো বোঝার কথা না। সো এখন হয়তো বা বুঝবে আস্তে আস্তে। এই লাইনে কি যাচ্ছে কিনা? একদমই না, ইচ্ছাই নাই আমার, মানে ও বলবে কি, আমার ইচ্ছা নাই। ওরকম কোনো ইচ্ছাই নেই। আমি আসলে হার্ডল্যান্ড স্টোরের জন্য মানে এখানে যেমন কাপল হিসেবে এসেছি একটা ইন্টারভিউ দিতে, আমাদেরকে আগেও অনেক চেয়েছিল যে একসাথে আমরা যেন কাজ করি, বাট ওর ইচ্ছা নেই আর আমারও খুব একটা ইচ্ছা নেই। তো হার্ডল্যান্ড স্টোরের জন্য একটা ওভিসি বানিয়েছে, ওই স্টোরিটা শুনে মনে হলো যে একসাথে করা করা যায় একসাথে একটা, এটার জন্যই। আবার কবে হবে এটা আল্লাহ পাক জানে। ভাবির কাছে যদি একটু ভাইয়া সম্পর্কে জানতে চাই, ভাইয়ের প্রিয় রং কি আসলে? প্রিয় লাইট কালার পরে। রঙের কালারটা আমি না আগে জানতাম ও লাইট কালার পরে, রিসেন্টলি রেডও পরে, ইয়েলো পরে, সো মেবি ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইট। ঠিক Am আছে। I right? ঠিক আছে। পছন্দের শিল্পী কার গান বেশি শুনে বা শুনতে পছন্দ করে? তাহসানের গান শুনে। আরো কি কি Right. শিল্পী আছে আমি ঠিক বলতে পারবো না। আপনার পছন্দের শিল্পী কে? আমি একটু সুফি টাইপের গান শুনি, লাইক অরিজিৎ সিং বা ওই যে কৈলাস খের এই টাইপের। একটা অমিল পাওয়া গেল দুজনের। আমি ভাই গান শুনি না। প্রিয় লেখক ভাইয়ের কার বই হুমায়ুন আহমেদ, প্রচন্ড বই আছে বাসায় আমার। ক্যারিয়ারটাই তো হুমায়ুন আহমেদের হাত ধরেই বলা যায় যে দারুচিনি দ্বীপ। আমার হুমায়ুন আহমেদ অবশ্যই প্রিয়, এবং সত্যজিৎ রায় ওয়ান অফ ফেভারিট রাইটার আমার। হুমায়ুন আহমেদ তো আছে না। প্রিয় খাবার? যখন ডায়েটে থাকে তখন কিছুই না, আর এমনিতে খিচুড়ি, গরুর মাংস খুব পছন্দ করে। যদিও উনি নিজেই একজন চলচ্চিত্রের মানুষ, তারপরে ওনার পছন্দের বা ভালো লাগা চলচ্চিত্র কোনটা যেটা বারবার উনি দেখেন সময় পেলে আসলে, বা আপনাকেও দেখতে উনি একটু বলেন আসলে যে এই সিনেমাটা দেখবা কিনা? ওকে তুমি হিন্দি মুভি দেখি, বাংলাদেশে কোনো মুভির পছন্দ আছে? হতে পারে সেটা বাংলাদেশের বাইরে যে কোনো জায়গারই হতে পারে। ও শাহরুখকে খুব পছন্দ করে, ওনারা মুভিগুলো প্রায় দেখে উনি। আমি আসলে শাহরুখ খান দেখি, বাট মাই মোস্ট ফেভারিট ইজ আমির খান। ও আমার আর হচ্ছে মানে আমাকে প্রচুর মুভি দেখতে হয়, দেখতে সেটা হয়। বাংলা হোক, ইংলিশ বিভিন্ন হোক, ভাষার, হিন্দি হোক, তামিলও তামিল দেখে। হোক। সো আমি প্রচুর মুভি দেখি আসলে বাসায়। প্রিয় জায়গা ভাইয়ের? আমার তো মনে হয় থাইল্যান্ড। ওটা এমন একটা প্লেস যেটা ঢাকার মধ্যে, তো ঢাকা আউট অফ বিডি। হতে পারে যে যেখানে আমার মনে হয় থাইল্যান্ড, ওখানে না খুব ভালো লাগে লাইফটা, অনেকে সি বিচ থাকে তো, মানে আর কক্সবাজারও মেবি। আমার সি বিচটাকে আমি খুব প্রায়োরিটি দিই, আমার মনে হয় ও এটা পছন্দ করে। আমাদের ঢাকার মধ্যে এমন কোনো জায়গা আছে কিনা কক্সবাজার ও ঢাকার মধ্যে? ঢাকার মধ্যে যে মন খারাপ হয়ে গেল বা মনটা ভালো নেই, যে কোনো কিছু নিয়ে চিন্তিত, একটু রিল্যাক্সের জন্য, একা থাকার জন্য এমন কোনো জায়গা আছে কিনা চলে যায় হুটহাট? ফ্রেন্ড সার্কেল জায়গা নেই, ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড কিছু আছে, আচ্ছা, ছোটকালের ফ্রেন্ড, ওদের কাছে চলে যায়, ওরা বাসা বাসে। ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমরা শুনেছি যে নায়ক নায়িকা নানা গুঞ্জন বা তাদের জুটি হয়ে কাজ করা। ইমন ভাইয়ের ক্ষেত্রে কথা আসলে নীরব ভাইয়ের নাম অটোমেটিক চলে আসে। এই বন্ধুত্বর যে জায়গাটা, এটাকে কিভাবে দেখেন আসলে ভালো লাগে, তাদের এই জুটিটা? ভালো লাগে। ও নীরব ভাইয়ের ওয়াইফের সাথে আমার ভালো খাতির, ভালো লাগে, খাপ দেখার কিছু নেই, দুজনেই ভালো লাগে। এবার যদি একটু ইমন ভাইয়ের 3টা ভালো গুণের কথা বলেন। যখন ও মুডে থাকে তো এর থেকে ভালো হাজবেন্ড কে হয় না, ভালো বাবা
মানে ঘুরতে নিয়ে যাবে, সব কিছু ঠিক আছে। আর খাওয়াবে, এটা ওটা 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 সব কিছু মানে পারফেক্ট, মানে অল এমনি আল্লাহ এর থেকে ভালো মানুষ হতেই পারে না। আবার যখন কোনো কারণে মুড খারাপ থাকে এত চুপচাপ থাকে, পুনায় গিয়ে শুয়ে থাকে। ও ভালো বাবা, ভালো স্বামী, সামটাইম এত গুণে গুণান্বিত একজন মানুষ কিন্তু ঘরের মানুষের কাছে ব্যস্ত হতে না, আমি ওকে এত ব্যস্ত কম দেখেছি তো তো ভালো। মাঝে মাঝে ডিম ভেজে আমার খাওয়াই। মনে হয় যে এখানে একটা ভুল বলেছে, যে কম ব্যস্ততা দেখেছে। আমার ক্যারিয়ার শুরুতে মানে আমি ঈদও ঢাকায় করতে পারতাম না। মানে ওই তখন সময়টা তো অনেক basically ব্যস্ত ছিলেন। হাতে তখন তো ছবি বেশি হতো, ধরেন সাকিব ভাই করতো বছরে 15টা ছবি, হ্যাঁ। আমি নিজে করতাম 10টা 10টা ছবি। ছবি। তো টাইম কোথায় আসলে? একসাথেও কাজ করেছেন ওই ব্যস্ততাটা কিন্তু সে দেখেছে আসলে। না বেসিক্যালি তখন হয়ে গেছে কি আমি পড়াশোনা করতাম, ওইটাই ফিল করতাম না। তখন কিডস আমার ছোট, একদম পিচ্ছি, ওদেরকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকা লাগতো। দেখতে নর্থ সাউথ থেকে ব্যাক করে বাচ্চা নিয়ে বসে আছি, তো ওইটা আমি কোনোভাবে ম্যানেজ করে ফেলতাম। বাট এখন হয়ে কিছু ফ্রি থাকি তো লাইক, আর বিশেষ করে প্যান্ডামিকটা মানুষের জীবনে লাইফ ফেল করে দিয়ে গেছে। ওইটা আমার মনে হয় সব ওয়াইফাই মিস করে তখনকার সময়টা। কারণ লং টাইম লকডাউন ছিল না, দেখা গেছে ঘরে ছিল, রান্নাবান্না করেছে, হাসি এটা খাবার দাবার সব কিছুতে অর্গানাইজ করাতে হেল্প করেছে। আমার শুধু সব কিছু ঘুরপাকে ওই দিনের কথাই মনে পড়ে। যদি এবার একটু 3টা বদ অভ্যাসের কথা বলি যেগুলো পরিবর্তন আনলে ইমন ভাইয়ের আরো তিনি যেভাবে ও অনেক ফ্রেন্ডদের ট্রাস্ট করে, অনেক ফ্রেন্ডদের ট্রাস্ট করে। দেখা যায় যে কথা দ্বারা কেউ ইন্সপায়ার করতে পারে। এটা একটু কম বুঝতে হবে যে ভালো চাই কে, খারাপ চাই কে। ওই এমনি ইন্টেলিজেন্ট, সব কিছু বুঝিয়ে পা দেয়, বাট তারপরও আমি বলবো একটু বুঝে শুনে চলা উচিত। আর বাহিরে যদি কোনো কারণে আর্গুমেন্ট রাগারাগি থাকে, ওগুলো বাসায় এসে ফ্যামিলির সাথে একসাথে বসে ডিসকাশন করা যে আমি প্রবলেম ফেস করছি, এটা আমার কী করা উচিত। একা একা মনের মধ্যে পুষে রেখে রাগ দেখে লাভ নেই, এটা মানে আমার ডিসকাশন করা উচিত। তার প্রিয় মানুষকে ফার্স্টে ওর মা বাবা, 2 সন্তান, আমি। ডেফিনেটলি। ইমন ভাই আরেকটু যদি জানতে চাই, দীর্ঘ একটা ক্যারিয়ার, সেখানে ভাবি একদম শুরু থেকে আপনার ক্যারিয়ারের সঙ্গে আছে, ওতপ্রোতভাবে জড়িত। সেক্ষেত্রে কি কোনো সময় মনে হয়েছে যে না ভাবি একটু বেশি এক্সেস নিয়ে ফেলছে কিনা কাজের ক্ষেত্রে, বা হয় না যে ইনভলভমেন্টটা অনেকটা বেশি কাজের ক্ষেত্রে, যেটা নিজের কাজকে অনেক সময় বাধাগ্রস্ত করে, বা ভালো কাজের ক্ষেত্রে বারবার যে নক করা, সেটা হয়তো নিজেদের জায়গা থেকে, হয়তো ভাবির জায়গা থেকে ভাবি ঠিক আছে, নিজের কাছে কোনো সময় এটা মনে হয়েছে কিনা যে একটু কম করলেও হতো কিনা, বা এরকম কিছু? না, আমার কাছে মনে হয় যে এরকম একজন মানুষ থাকাটা দরকার। মানে শি ইজ অ্যাবসলিউটলি রাইট। ওই যে আমার মনে হয় যে মানে ওর একটু বোঝা উচিত আমাকে, ওই ফিল্ডটা থাকলেই হবে আমার, যে আমি যেখানেই মানে যাই করি না কেন সব হচ্ছে আমার ক্যারিয়ারের জন্য। এবং আমি আসলে ও এতদিনে আমার মনে বুঝে গেছে যে আমি একটু কাজ পাগল মানুষ, মানে আমি ভীষণ কাজ পাগল, আমি অনেক ডেডিকেটেড আমার কাজের প্রতি। আমি আসলে ফোন টোন ধরা ভুলে যাই, আমি যখন ক্যারেক্টারে থাকি আমি আসলে আশেপাশে মানুষকে চিনি না। আমি ফোনটা বারবার ধরলে হয় কি অ্যাক্টিংটাতে অনেক বেশি প্রবলেম হয়, এটা হয়তো সে বোঝে না, এই জন্য আমি আর ওর উপর কোনো আমার অভিযোগ নাই। সো আমার মনে হয় যে এটা সে বুঝে গেছে এতদিনে। সো আমি হয়তো সামনে আরও অনেক ভালো ভালো কাজের অপেক্ষা আছে, আরও বেশি আমাকে ডেডিকেশন নিয়ে কাজ করতে হবে। আই থিঙ্ক সাপোর্টিভ সে, যেহেতু আমার ক্যারিয়ারের যত বয়স আমার বিয়েরও অত বয়স। সো আসলে একসাথে বৃদ্ধ হতে চাই, মানে ওটাই ইচ্ছা আমার। সো অনেক ঝড় আসবে, কিন্তু ছাতাটা আমাকে ধরতে হবে যেন আমাদের কোনো ঝামেলা না হয়। দ্যাটস ইট। আর কে বেশি রাগী? দুজনেই। রাগী কে বেশি? আমার মনে হয় ও রাগী বেশি। নো নেভার। আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, মানে আমি বললো না যে আমি চুপচাপ হয়ে যাই, আমার রাগ হলে আমি অফ হয়ে যাই। সেটা কি বেশি ভয়ের কারণ কিনা? না আমার না, আমি না রাগ করি ঠিকই, বাট আমারটা লং টাইম যায় না, দেখা যাচ্ছে কিছুক্ষণ টাইমে। বাট আমি না, আমাকে হার্ট করলে কথাটা ভুলতে পারি না, ওটা মনে গেঁথে যায়। ওইটা আমাকে বারবার দেখা যাচ্ছে পোক ভিতরে ইনসাইডে পোক করছে, যে ও বলেছে, এটা বলেছে। নর্মাল হতে আমার 2 থেকে 3 ঘন্টা, 2 থেকে 3 আওয়ার্স লাগে। বা তারপর যখন দেখি চুপচাপ হয়ে যায়, তখন ওকে গিয়ে পোক করতে থাকি, এ যাবা, এ খাবা, এ যাবা, এ খাবা, ওঠো। তখন দেখা যায় একদম সাইলেন্ট হয়ে থাকে।
তখন আমি চলে আসি। তখন আমার আমার মন অনেক খারাপ হয়ে যায়, কারণ আমি তখন চাই নর্মাল হয়ে যাক। কারণ আমার রাগ যেহেতু লিমিটেড টাইম পর্যন্ত থাকে, ও সেটা থাকা উচিত। আসলে গল্প করতে করতে যে সময়টা কখন চলে গেল আসলে সেটা অনেক বেশি কিছু শেয়ার করে ফেলেছি life এ। বুঝতেই পারিনি। আসলে একদম দ্বার প্রান্তে চলে এসেছি। একদম সর্বশেষ যদি কিছু বলার থাকে একে অপরকে, যেটা এখনো এতদিনে বলা হয়নি বা বলতে চান বা কোনো ইচ্ছা আছে কিনা? আমার বলার আসলে কিছু নাই, মানে আমরা চাই যে একসাথে সারাটা জীবন মানে হাত ধরে পাশাপাশি থাকতে, এটাই আর কোনো কিছু নেই। ভাবির? আমিও এটাই চাই। আমি চাই কেয়ারিংটা একটু বেশি হবে, যাতে আমার মুডটা হ্যাপিনেস থাকে। মাঝে মুডটা বলে সুইং হয়ে যায়, তখন শয়তান বাসা বাঁধে মনের মধ্যে। তো একসাথে থাকবো, ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড কেয়ারিং, একসাথে থাকতে চাই সারা জীবন, আল্লাহ যদি রাখে। আমরা এখানেই অন্তত শেষ করছি। আমাদের এই বিশেষ দিনটাকে আরও বেশি বিশেষ করে তোলার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আসলে দেখছিলেন যে আমাদের যে দুজন প্রিয় শিল্পী ছিল, তারা তাদের ভালোবাসার গল্প শোনাচ্ছিল। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24-এর সঙ্গে।